আল্লাহর অশেষ রহমত তার উপর আছে বলেই তিনি এটা করতে পারতেছেন, তাহলে এটা কোনোভাবেই সম্ভব না। সিংহের মতো ফিরে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 25 ফেব্রুয়ারি এক ঐতিহাসিক দিনে যা করলেন, ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় তৈরি করলেন। তাকে জাতির কাছে জবাব দিতে হবে এবং ক্ষমা চাইতে হবে। এই দৃশ্য দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম। ওস্তাদের মায়ের শেষ রাতে, ও মাই গড, ওস্তাদের মায়ের ভোর রাতে আমরা দেখতে পাচ্ছি একেই বলে ওস্তাদের মায়ের শেষ রাতে গিয়ে একবারে এক রাত আগে আজকে রাতে দিল একবারে খেলা ঘুরিয়ে বাংলার বাঘ। আপনারা মনে মনে ঠিক একটি দৃশ্য দেখার জন্যই অপেক্ষা করছিলেন। আপনারা ভাবছিলেন কবে, ঠিক কবে আপনাদের সেই অপেক্ষার আগুনে ঘি ঢালতে আজ এমন এক খবর নিয়ে এসেছি যা শোনার পর আপনারা নিজেরাই বলবেন আসল খেলা তো অলরেডি শুরু হয়ে গেছে। আর সবচেয়ে বড় চমকটা কি জানেন? এমন এক খেলা খেলেছে। যদি জুলাই সনদ বাস্তবায়ন করা থেকে একচু পরিমাণ দূরে সরে যায় বিএনপি, তাহলে এই নতুন শক্তির আবির্ভাব ঘটবে। জনগণকে উত্তেজিত করে, বিরোধী দলকে উত্তেজিত করে তারা জুলাইয়ের কিছু সনদ বাস্তবায়ন করবে, কিছু করবে না। আর ঠিক সেই সময় কেলানি দেখাবে। তবে উনি কিন্তু ভাগ্যবান, ওনার মতো ভাগ্যবান আমি দেখি নাই। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটে নাই। সুপ্পু কি বলে সেটাই বিএনপির কথা। সুপ্পু এটা ঘুষখোর, অর্থ পাচারকারী, দাগী অপরাধী এবং মিথ্যাবাদী। সুপ্পুরে গালি দিলাম না। আওয়ামী লীগের সাথে বিএনপির যোগাযোগের মাধ্যমকে সুপ্পু। দর্শক, খুবই চমক জাগানো একটা খবর তৈরি হয়েছে। এই চমক জাগানো খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একদম দেখতে পাচ্ছি, চোখে চোখে দেখতে পাচ্ছি 1 থেকে 1.5 বছরের ভিতরেই বিএনপি আউট হয়ে যাবে। প্রিয় দর্শক, কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে। কে সেই ওস্তাদ এবং কি খেলা দেখালো তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে একজন বিশ্লেষক মন্তব্য করেছেন, জনাব তারেক রহমান যে প্রধানমন্ত্রী হয়েছে তারা ক্ষমতায় সর্বোচ্চ 1 থেকে 1.5 বছর থাকতে পারবে, এর মধ্যে তাদের পতন হবে। প্রিয় দর্শক, এই বিশ্লেষকটি কি উদ্দেশ্যে বা কোন কারণে এই পতনের কথাটি উল্লেখ করলেন তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, বিএনপির প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত এরকমটিও কিন্তু সেই বিশ্লেষকটি বলেছেন এবং চাঞ্চল্যকর রিপোর্ট উপস্থাপন করেছেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে ভিডিওর শুরুতে আরো যে ভিডিওর অংশ বিশেষগুলো দেখে শুরু করেছিলাম সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। তারিক জিয়ার হাতে যদি তার কুকুরগুলোর নিয়ন্ত্রণ না থাকে, মায়ের একটা মাটিতে পড়বে না, মায়ের আপনার ঘাড়ে উপর। ওরা বলতেছে যে জুলাই যারা আন্দোলন করছে আন্দোলনকারীদের বাঁচতে দিবে না। বিএনপি জুলাই সনদকে অস্বীকার করছে। বিএনপি যদি জুলাই সনদকে অস্বীকার করে থাকে এরা ক্ষমতায় টিকবে না। এক হলো আমি দেখতে পাইতেছি এদের চুয়াওয়াগুলা, এদের পিডো মাদফ্লায়ার যেগুলো আছে, এই টাইপের এমনি করে হাটে আওয়ামী লীগের বিএনপির কিছু পোলাপান, এই টাইপের পোলাপানগুলা উইটা পড়ে লাগছে। ওরা বলতেছে যে জুলাই যারা আন্দোলন করছে আন্দোলনকারীদের বাঁচতে দিবে না। একটা জিনিস কি, একটা দেশের নেতাকে তখনই ধরা হবে যখন তার হাতে কোনো নিয়ন্ত্রণ নাই। তারিক জিয়ার হাতে যদি তার কুকুরগুলোর নিয়ন্ত্রণ না থাকে, কুকুরগুলো তো মারা পড়বেই, কুকুরের মালিক সহ মারা পড়বে, এটা নিশ্চিত থাকবেন। এটা বাস্তবেই হয়। আপনার হাতের কুকুর যদি আরেকজনকে কামড়ায় আর আপনি যদি চায় চায় দাঁড়ায় থাকেন, মায়ের একটা মাটিতে পড়বে না, মায়ের আপনার ঘাড়েও পড়বে। ওই কুকুরকে তো মারা হবেই, আপনাকেও ধরা হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 25 ফেব্রুয়ারি এক ঐতিহাসিক দিনে যা করলেন, ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় তৈরি করলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে একদিন তো তিনি প্রধানমন্ত্রী থাকবেন না, টুডে টুমরো তিনি নিজে অন্তর্ভুক্ত হবেন এবং তাকে জাতির কাছে জবাব দিতে হবে এবং ক্ষমা চাইতে হবে। এই দৃশ্য দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এই দৃশ্য জুলাই বিপ্লবের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। জুলাই বিপ্লব কিংবা জুলাই চেতনাকে মাননীয় প্রধানমন্ত্রী কার্যত গলা টিপে হত্যা করেছে। জুলাই শহীদদের আত্মা কষ্ট পাচ্ছে দৃশ্য দেখে। শহীদ পরিবারের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং আওয়ামী লীগের বুনো উল্লাস, তাদের হাসি, তাদের বিজয়। ক্ষমতায় কি বিএনপি না আওয়ামী লীগ? আওয়ামী লীগ মনে করছে আমরাই তো ক্ষমতায়। দেখছো কি দর্শক, আপনারা জানেন 25 ফেব্রুয়ারি সেনা দিবস বা সেনা হত্যা দিবস। বিডিআর বিদ্রোহের নাম করে দেশপ্রেমিক সেনাবাহিনীকে ভারত আওয়ামী লীগের মাধ্যমে হত্যা করেছিল। এটা হচ্ছে 25 ফেব্রুয়ারি। আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসার কিছুদিন পরেই এই ঘটনা ঘটেছিল, 1.5 মাসের মধ্যে। তো স্বাভাবিকভাবে দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতারা সবাই এই দিবসটাকে স্মরণ করবেন, উদযাপন করবেন। এটা আমাদের নৈতিক দায়বদ্ধতা। কারণ একটা দেশের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী এবং প্রতীক, এবং আমাদের দেশের সেনাবাহিনী আমাদের গর্বের প্রতীক। সেই সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসারদের হত্যা করে কার্যত তখনই সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। তো দর্শক, সেই জায়গায় এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক একটা দিন। কিন্তু এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সামরিক কবরস্থানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েছেন, কিন্তু সাথে নিয়ে গেছেন যেই গং এই সেনাবাহিনীকে হত্যা করেছে সেই গঙের অন্যতম গ্যাংস্টারকে। কে সে? সে হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে হেঁটেছেন তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান শাহাবুদ্দিন চুপ্পু হেঁটে যাচ্ছেন। কি সুন্দর দৃশ্য। অথচ ইউনুসের আমলে এটা দেখেছেন, ইউনুস গেছে কিন্তু চুপ্পুকে তো নেয় নাই। আবার সামনে ঈদের নামাজও দেখতে পারেন হয়তো, এই চুপ্পু তারেক রহমান পাশাপাশি বসে আছেন। এই দৃশ্য অত্যন্ত লজ্জার। শহীদ মিনারে এক্ষেত্রে তারেক রহমান কিছুটা সম্মানজনক ভূমিকা পালন করেছেন। কি শহীদ মিনারে এটা কোনো সমস্যা না। শহীদ মিনারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ইন্টারাকশন এটা কিন্তু একটা রীতি, অঘোষিত রীতি। কিন্তু রাষ্ট্রপতিকে এড়িয়ে গিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই জন্য তিনি প্রশংসিত হয়েছেন যে চুপ্পু এসেছে, গেছে, যাক, ওর সাথে কিসের ইন্টারাকশন? ওকে, চুপ্পু তো ফ্যাসিস্টদের অন্যতম গ্যাংস্টার, চুপ্পু তো ভারতের দালাল, চুপ্পু তো হাসিনার চুপ্পু, ইউনুস ওকে ভেঙে বানিয়ে রেখেছিল না, এখন আবার কি? তো এই জায়গায় দর্শক 21শে ফেব্রুয়ারির বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো অবস্থা নেই।
বরং 21 ফেব্রুয়ারির অন্যতম নায়ক ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইটস ট্রু, তখন তিনি ছাত্রনেতা ছিলেন, বঙ্গবন্ধু জেলে ছিলেন, জেলে থেকে তিনি অনেকটা সমন্বয় করেছিলেন। অন্যতম না, আমি বলছি না যে 21 ফেব্রুয়ারি মাই বঙ্গবন্ধু, না, 21 ফেব্রুয়ারিতে কোনো সেই 1952 সালে 21 ফেব্রুয়ারিতে শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর একটা রেলেভেন্স ছিল। সেই জায়গায় দর্শক 21 ফেব্রুয়ারিতে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে যেহেতু সমস্যা নেই, ইন্টারাকশন হতে পারতো, মানা যেত। কিন্তু এই সেনা হত্যাকাণ্ড এটা ঘটিয়েছে কে? বিএনপি সরকারি উদ্যোগ নিয়েছে, এখানে শেখ হাসিনাকে আসামি করা হবে। আর সেই শেখ হাসিনার অন্যতম ডান হাত এই চুপ্পুকে নিয়ে তাদের শ্রদ্ধা জানাতে গিয়েছেন তারেক রহমান। এটা সার্কাস, এটা লজ্জা, এটা কষ্টের। এই ঘটনায় সেনা পরিবারের সদস্যদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে এবং 24 শহীদদের পরিবারের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে এবং শহীদ সেনা কর্মকর্তারা তারা দেখছে এবং তাদের আত্মা কষ্ট পাচ্ছে। 24 শহীদদের আত্মা কষ্ট পাচ্ছে, তারা তো দেখছে, শহীদরা তো দেখতে পারেন, এগুলো জানতে পারেন। তো দর্শক, এই কাজটা তিনি মোটেও ঠিক করেনি। এই চুপ্পুকে নিয়ে যেতে হবে ওখানে কেন? আপনি চুপ্পুকে কোনো রকম একটা সময় পর্যন্ত রাখেন, পার্লামেন্টের অধিবেশন শুরু হলেই তো তাকে বাদ দিয়ে দেওয়া যায়, এমপিস করা যায়, নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা যায়, তো তাকে পদত্যাগ বাধ্য করা যায়। কিন্তু তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই বিডিআর বিদ্রোহের সাথে জড়িত বা সেনা হত্যাকাণ্ডের সাথে জড়িত ওই দলে যারাই ঘটনা ঘটিয়েছে তাদের একজন ব্যক্তির সাথে নিয়ে তাদের কবর জিয়ারত করতে যাচ্ছেন, এটা খুবই দৃষ্টিকটু। আজকে সারাদিনে যে 4টি বিষয় সংবাদপত্রের শিরোনাম হয়েছে এবং প্রত্যেকটি বিষয় সমান গুরুত্বপূর্ণ। নাম্বার 1, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন, একটি ইঙ্গিত দিয়েছেন যে 5 আগস্টে সংগঠিত বিপ্লবের সময়ে যে পুলিশ স্থাপনা এবং পুলিশের উপরে যে হামলা হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে এবং থানায় যে হামলা করা হয়েছে, এইটার বিচার করা হবে, এরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। নাম্বার 2 হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তিনি ঘোষণা দিয়েছেন যে তাজুল ইসলামের সময়ে যে মামলার রায়গুলো হয়েছে সেই মামলা পুনর্বিবেচনা করা হবে, রায় পুনর্বিবেচনা করা হবে, পুনর্বিশ্লেষণ করা হবে। নাম্বার 3 হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান অধ্যাদেশ বা আদেশ এটি শুনানির জন্য আগামী 1 মার্চ দিন তারিখ ধার্য করা হয়েছে পুনরায়। আর নাম্বার 4 হচ্ছে পিলখানা দিবসে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান পিলখানা পরিদর্শনে গিয়েছেন। পিলখানায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেখানে শহীদ সেনা অফিসারদের কবর জিয়ারত করতে গিয়েছেন, সাথে করে তিনি নিয়ে গিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে। এই যে 4টি বিষয় আমি আপনাদেরকে বললাম এবং শিরোনাম হলো, এই 4টি বিষয়ের গুরুত্ব কি আপনারা অনুধাবন করতে পারছেন? একটু চোখ বন্ধ করে বিশ্লেষণ করুন তো, একটু গবেষণা করুন তো। আমরা যদি প্রথমটা দিয়ে শুরু করি যে সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য, যে ইঙ্গিত, অর্থাৎ তিনি জুলাই গণ অভ্যুত্থানে পুলিশদের এবং থানায় যে আক্রমণ হয়েছিল সেটার তদন্ত করবেন এবং সেটা বিচার করবেন। মানে কি দাঁড়ালো? মানে জুলাই বিপ্লবীদের ফাঁসিতে চড়ানোর ইঙ্গিত তিনি দিলেন। হাসনাত, সাজিস, নাহিদ এই সমস্ত যারা ছিল, যারা নেতৃত্ব দিয়েছে সামনে থেকে, তাদেরকে হুকুমের আসামি করে তাদের বিচারের মুখোমুখি করা এবং তাদেরকে ফাঁসির আদেশ দেয়া বা হেনস্থা করা, জেলখানার ভিতরে বন্দী করা। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে তাহলে তারা আওয়ামী লীগের মতো পুনরায় নিজেদের সমস্ত কাজ বিনা বাধায় সব করে যেতে পারবে। কারণ এই যারা জেল যে আছে এদের নিয়েই তাদের যত ভয়, এরা যাতে আর পুনরায় মাঠে না নামতে পারে সেইটার একটা বন্দোবস্ত করা। নাম্বার 2 তে আমরা যদি যাই, তাহলে চিফ প্রসিকিউটর যে ঘোষণা দিলেন হাসিনা রায়ের পুনর্বিবেচনা করবেন, এর মানে কি? এর মানে হচ্ছে যে রায়টা হয়েছে ওই রায়কে আবার ঘষা মাজা করে রাবার স্ট্যাম্প ব্যবহার করে ওটি মুছে দেওয়া হবে। মুছে দিয়ে হাসিনাকে হয়তো একটা লামসাম 2-1 বছরের জেল দিয়ে, তার যারা নেতাকর্মী আছে তাদেরকে 1-1 বছরের জেল দিয়ে, এবং যারা এই যে সেনাবাহিনীর যে অপরাধীগুলো আছে তাদেরকে বেকসুর খালাস দিয়ে আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশে এনে তাদেরকে রাজনীতির সুবন্দোবস্ত করে দেয়া। আর নাম্বার 3 তে যেটা ছিল গণভোট অধ্যাদেশ বাতিল চেয়ে যে হাইকোর্টে রিট করা হয়েছিল, আজকে এটি খারিজ না করে দিয়ে আগামী 1 মার্চ নতুন করে দিন তারিখ ধার্য করা হয়েছে। মানে কি? মানে পরিষ্কার, মানে এই 2 দিনের ভিতরে নতুন করে সলা পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করে এই রায়কে বাতিল করে দেয়া, গণভোটের এই রায়কে বাতিল করে দেয়া। এটি আদালতের মাধ্যমে, বিএনপি নিজের ঘাড়ে না নিয়ে আদালতের মাধ্যমে এটিকে বাতিল করে দিল। বাতিল করলে কি হবে? বাতিল করলে সাথে সাথে জুলাই গণ অভ্যুত্থান যারা সংগঠিত করেছিল, যারা নেতৃত্ব দিয়েছিল, তারা অপরাধী হয়ে যাবে, ক্রিমিনাল হয়ে যাবে। তাদেরকে ইচ্ছা মতো গ্রেপ্তার করা, তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলানো। এই 3টি কাজ কিন্তু মূলত ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এবং দীর্ঘমেয়াদী ক্ষমতার পথকে যারা বাধাগ্রস্ত করতে পারে তাদেরকে সাইজ করার জন্য, তাদেরকে মোকাবিলা করার জন্য করা হয়েছে। 4th নম্বরটা আমি পরে আসছি। এই যে 3টি কাজ করা হলো সেটা আরেকটু বলে নেই। এই 3টি কাজ করার পরে মনে করেন বিএনপি সফল হয়ে গেল, আওয়ামী লীগকে তারা ফিরিয়ে আনতে চাচ্ছে, আওয়ামী লীগ ফিরে আসলো। এখন আওয়ামী লীগ ফিরে আসার পরে কি হবে বলুন তো? একটু সাধারণভাবে একটু চিন্তা করুন তো। আওয়ামী লীগ ফিরে আসার পরে প্রথমে কি জামাত ইসলামকে ধরবে, এনসিপি কে ধরবে? না, এটা কিন্তু ভুল ধারণা। জামাত ইসলাম এবং এনসিপি হচ্ছে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তাদের সাথে রাজনৈতিক শত্রুতা আছে, তাদের দেখবে পরে ক্ষমতায় এসে। কিন্তু তারা প্রথমে ফিরে এসেই যে কাজটি করবে, তারা তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল, যে স্থাপনা ছিল, যে ঘর বাড়িগুলো ছিল, এইগুলো আগে উদ্ধার করার জন্য মরিয়া হয়ে উঠবে। কথা মাথার ভিতরে ঢুকছে না? আরো সহজ করে বলি, আওয়ামী লীগ বিদায় নেবার পরে আওয়ামী লীগের যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল, তাদের যে স্থাপনাগুলো ছিল, তাদের যে জায়গা জমি ছিল, দখলে নিয়েছে কারা? যে যে জায়গায় আওয়ামী লীগ ভোগ করতো এটা দখলে কারা নিয়েছে? বিএনপির লোকজন নিয়েছে, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, এরা নিয়েছে, এক এক জায়গায় ভাগ বাটোয়ারা করে নিয়েছে। তো তাহলে খুব স্বাভাবিক ব্যাপার এটা যে তারা এসে আগে তাদের রুটি ব্যবস্থা আগে করতে হবে নাকি? মনে করেন কেউ আমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিল, আমার প্রতিবেশী 4-5 জন মিলে,
এখন আমি সুযোগ পেলাম, সুযোগ পেয়ে ফিরে আসলাম। ফিরে এসেই কি আমি আক্রমণ করবো, নাকি আগে যারা আমার বাড়িতে বসে আছে সেই বাড়িতে গিয়ে আমি উঠবো? কোনটা? বাড়িতে গিয়ে যখন উঠবো তখন আমাকে বাধা দিতে আসবে, তখন সেখানে সংঘাত অনিবার্য হয়ে উঠবে। তো ঠিক এরকম কাজটাই কিন্তু হবে। তারা এসে যারা তাদের যে রেখে দেওয়া সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠান, স্থাপনা, বাড়িঘর যারা দখলে আছেন, তারা পিঠের চামড়া বাঁচানোর জন্য এখনই প্রস্তুতি নেন। কিভাবে বাঁচাবেন? আমরা মেনে নিলাম, আমরা দেখছি বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনছে, সাধুবাদ জানাই, আসুক আওয়ামী লীগ আসুক, আমরা চাচ্ছি এখন আওয়ামী লীগ আসুক। ধারণা করেছিলাম বিএনপি অন্ততপক্ষে দেশের শান্তি শৃঙ্খলার জন্য হলেও 3টি বছর অন্ততপক্ষে ক্ষমতায় থাকবে, কিন্তু বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে একদম দেখতে পাচ্ছি, চোখে চোখে দেখতে পাচ্ছি 1 থেকে 1.5 বছরের ভিতরেই বিএনপি আউট হয়ে যাবে। তারা নিজেরা ইচ্ছা করে গাড্ডায় পড়তেছে, কিন্তু তারা হয়তো চিন্তা করতেছে যে না, আমরা এইভাবে করলে হয়তো আমাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে, আমরা হয়তো ভালো করতে পারবো। কিন্তু আসলে যে তারা গাড্ডায় পড়তেছে, তাদের এই গাড্ডায় পড়ার কারণে যে বিএনপি তারা নিজেরাও শেষ হবে, বাংলাদেশটাকে শেষ করবে, এটা তারা বুঝতে পারতেছে না। আসলে দেখেন যে বিএনপি 1 নাম্বার কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য জোরে সোরে কাজ শুরু করে দিয়েছে, একদম ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সব জায়গায়। সুতরাং এই জায়গাতে বিএনপির একটা মারাত্মক রকমের ভুল হচ্ছে যে এই চরম পর্যায়ের ফ্যাসিস্ট সরকার যারা বিগত হয়ে গেছে, যাদেরকে বাংলাদেশের মানুষ প্রাণ ভরে ঘৃণা করে, যাদেরকে বাংলাদেশের মানুষ একদম প্রত্যাখ্যান করেছে, তাদেরকে আবার পুনর্বাসন করতেছে একদম সশরীরে, খুব ভালোভাবে সম্মান দিয়ে। এরপরে দেখেন বিএনপি জুলাই সনদকে অস্বীকার করতেছে, যদিও তারা ইতিপূর্বেই জুলাই সনদকে অস্বীকার করেছিল, কিন্তু আমরা মনে করেছিলাম যে তাদের হয়তোবা কিছু সমস্যা থাকতে পারে। এই বাংলাদেশে তারা যখন ক্ষমতায় চলেই আসছে, এখন হয়তোবা তারা কিছু সংশোধন করে হইলো এই জুলাই সনদটা তারা মেনে নিবে। কিন্তু এমন এক অবস্থা তৈরি হয়েছে, দেখেন যে রিট করছে আদালতে জুলাই সনদকে বাতিল করে দেওয়ার জন্য, গণভোট বাতিল করে দেওয়ার জন্য, এই রিটকে আবার মূল্যায়ন করবার জন্য তারিখও ধার্য করা হয়েছে, ওই রিটকে আবার বাতিল করে দেওয়া হয়নি। তাহলে বুঝতে পারতেছেন জুলাই সনদের উপর ভিত্তি করে, জুলাইয়ের উপর ভিত্তি করে এই বিএনপি সরকার আজকে তারা ক্ষমতা দান করতেছে। যদি এই সরকার জুলাইকে অস্বীকার করে, অমান্য করে, তাহলে তো এই সংবিধান অনুযায়ী শেখ হাসিনা 2029 সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই কথাগুলো আমার না, এই কথাগুলো কিন্তু আনন্দবাজার পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় কিন্তু চর্চিত হচ্ছে। তাহলে এই যে বিষয়গুলো আমরা দাঁড় করাইলাম, এই বিষয়গুলো দেখতে পাইলাম যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, এই শেখ হাসিনা প্রধানমন্ত্রীর জায়গায় যেখানে তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে আছেন, তাহলে তিনি যে ক্ষমতাটা পাইছেন, এই পাওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতির নামই তো হচ্ছে জুলাই, এই পদ্ধতির নামই হচ্ছে জুলাই আন্দোলন, এই পদ্ধতির নামই হচ্ছে জুলাই শহীদদের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে থাকা জুলাই সনদের ভিত্তিতে এই একটি নির্বাচন পরবর্তী ইঞ্জিনিয়ারিং বলেন আর যাই বলেন একটি সরকার, এই সরকারের নাম হচ্ছে তারেক রহমানের সরকার। সুতরাং এই জায়গায় এখন বিএনপি কিভাবে আওয়ামী লীগকে আনবে, কিভাবে জুলাই সনদ অস্বীকার করবে, কিভাবে গণভোট অস্বীকার করবে, এটা নিয়ে তো তাদের কার্যক্রম আছেই। আবার দেখেন তারা রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে কিন্তু সরাইতেছে না, এই চুপ্পুকে এখন পর্যন্ত তারা ধরে রাখছে, তাদের চোখে মুখে যেন একটা বিষাদের ছায়া, তারা যেন কি একটা ভয় পাচ্ছে। আসলে জনগণের সাথে গাদ্দারি করলে, জনগণের বিপক্ষে চলে গেলে মনের ভিতরে একটা কুতুর থাকবে, এটাই স্বাভাবিক। বিএনপি যখন জনগণের বিপক্ষে চলে যাচ্ছে ধীরে ধীরে, তখন তাদের মধ্যে একটা ভয় কাজ করতেছে, যদি কিছু হয়ে যায় তাহলে চুপ্পুকে ধরে রাখলে কি খুব ভালো হয়? দেখেন চুপ্পু কিন্তু এমনিতেই অপয়া, চুপ্পুকে দিয়ে খুব ভালো কিছু হবে এটা আশাই করা যায় না। চুপ্পু যাদেরকে শপথ পড়াইছে এই পর্যন্ত 2 বছর কেউ পূর্ণ করতে পারে নাই মেয়াদ। শেখ হাসিনা 7 মাস, ইন্টারিম হচ্ছে 17 মাস, এখন তারেক রহমান আমি বলেছি 1.5 বছর। হ্যাঁ হইতে পারে এরকমই হবে, এর আগেও চলে যেতে পারে, কারণ তারা নিজেরা খাল কেটে কুমির আনতেছে। এই খাল কেটে কুমির আনার ফলশ্রুতিতে এই কুমিরই কিন্তু তাদেরকে গিলে খাবে। এই যে অবস্থা তৈরি করছে বাংলাদেশে, এই বাংলাদেশের অবস্থানকে কেন্দ্র করে সাজিস, হাসনাত, নাহিদ সহ জুলাই বিপ্লবী যাদেরকে আছে তাদের গলায় এখন ওই যে ফাঁসির দড়ি কিভাবে লাগানো যায়, এই পদ্ধতি নিয়ে কাজ করতেছে সবাই। আবার দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব ঘোষণা দিয়েছেন যে জুলাই বিপ্লবে যে পুলিশদেরকে মেরে ফেলা হয়েছিল, হত্যা করা হয়েছিল, তাদেরও বিচার হবে। একটা যুদ্ধ সংগঠিত হয়েছে, ওই যুদ্ধে যারা জয়ী হয়েছে তারা হচ্ছে ছাত্র জনতা, তারা হচ্ছে এই দেশের জনগণ। সুতরাং যারা পরাজিত হয়েছে তাদের মধ্যে কয়েকজন মৃত্যুবরণ করছে, তাদেরকে নিয়ে এত কথা বলার তো কিছু ছিল না, কথা বলার কিছু নাইও। কিন্তু পরাজিত শক্তির বিচারকে নিশ্চিত করবার জন্য এখন এই স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ বাংলাদেশের এই যে তারেক রহমানের সরকার কিন্তু উদ্যোগ নিয়েছে। তার মানে কি বোঝায় যে নাহিদ ইসলাম এই ফাঁসির কাঠগড়ায় চলে যাবে, সাজিস চলে যাবে, হাসনাত চলে যাবে, আসিফ চলে যাবে, এই বাংলাদেশের প্রকৃতপক্ষে এই যে সাদিক কায়েমরা তারা সবাই চলে যাবে। তাহলে যেখানে বাংলাদেশের এই যে অস্তিত্বের প্রশ্ন, বাংলাদেশের জুলাইয়ের প্রশ্ন, এই জায়গায় কি বিএনপি ঠিক যাবে মনে করেন? এই যে জুলাইকে নিয়ে যখন তালবাহানা টানাটানি শুরু হবে, তখন কি এই বাংলাদেশের মানুষ ফুসে উঠবে না? ফুসে যদি উঠে তাহলে এই বিএনপি সরকার কিভাবে এগুলো মোকাবেলা করবে? বিএনপি সরকারের যে প্রশাসন আছে সব প্রশাসন হচ্ছে আওয়ামী লীগের প্রশাসন। যারা বিসিএস দিচ্ছে সবাই তো বিসিএস এর ক্যাডার বলেন, অ্যাডমিন বলেন, সচিব বলেন, সবাই কিন্তু এই যে আওয়ামী সেটআপের। এই যে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তিনিও আওয়ামী সেটআপের। তাহলে এই বিএনপি কাদের উপর ভর করে যে তারা দেশ চালাবে? তারা বলতেছে যে না, আমরা এই দেশে জুলাইয়ের বিপক্ষে গেলেও, বাংলাদেশের মানুষের বিপক্ষে গেলেও আমরা সবকিছু করে ফেলবো, এই যে ভারতের প্ররোচনায়, আমেরিকার পরিচনায়। তাহলে এইসব প্ররোচনায় যদি তারা কাম দিয়ে থাকে, তাহলে মনে রাখতে হবে শেখ হাসিনা যেরকম বাংলাদেশে টিকে থাকতে পারে নাই, আপনারাও টিকে থাকতে পারবেন না। এই জন্য আপনাদেরকে সতর্ক করছি, আপনাদের এখনো শুভবুদ্ধির উদয় হওয়া দরকার যে বাংলাদেশে জুলাইয়ের বিপক্ষে যাব না, বাংলাদেশে কখনো আওয়ামী লীগকে পুনর্বাসন করবো না, বাংলাদেশে এই যে রাষ্ট্রপতি চুপ্পু, হাসিনার চুপ্পুকে সরা দিতে হবে, হাসিনার চুপ্পুকে মানতে হবে, সংবিধান মানতে হবে। আরে ভাই, এই তারেক রহমানের সরকার যদি সংবিধানকে এতই মানে, তাহলে তো তারেক রহমান নিজে সংবিধানকে অমান্য করতেছেন। কিভাবে অমান্য করতেছেন? কারণ সংবিধানে স্পষ্টত লেখা আছে যে রাষ্ট্রপতির ছবি পিছন দিকে ঝুলাইতে হবে, শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলাইতে হবে। তাহলে বিশেষ করে রাষ্ট্র
রাষ্ট্রপতির ছবি, শেখ মুজিবের ছবি, এগুলো যে ছবিগুলো আছে এগুলো তারেক রহমানের পিছনে নাই কেন? তারেক রহমান কি সংবিধানকে অপমান করতেছেন না, সংবিধানকে অমান্য করতেছেন না? তাহলে নিজে সংবিধানকে অমান্য করতেছেন তার সুবিধা মতো, আবার তিনি আবার এই জুলাই সনদকে বাতিল করবার জন্য কোর্টে রিট হয়, কোর্টে রায় হবে, এরকম একটা তারিখ হয়। কি আশ্চর্য, কি হেলনা ফেলনা শুরু হয়েছে বাংলাদেশে। মানে কার কথা কে শুনে ধুলায় অন্ধকার, এই যে একটা অবস্থা শুরু হয়েছে, এই অবস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা বলতেছি যে চরমভাবে জুলাই বিপ্লবীদেরকে গাড্ডায় ফেলতে গিয়ে বিএনপি নিজেই গাড্ডায় ফেলবে। তখন আর বিএনপিকে টাইনা তোলার মতন আর কেউ থাকবে না, না বাংলাদেশের জনগণ থাকবে, না নিজের দলের কর্মী থাকবে, আর না তাদের বড় বড় নেতারা থাকবে। মুহূর্তের তাজা খবর হচ্ছে, জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় সাবেক এমপি আব্দুর রহমান বুদিকে হাইকোর্টের জামিন। তো এখন বোঝা যাচ্ছে, কালকে একটা সার্কুলারের কথা বলছিলাম, যেখানে বলা হচ্ছে যে যারা সাংগঠনিক কাজে অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা অন্যান্য সংগঠনের কার্যক্রমে যুক্ত হবে না, তাদের জামিন যদি দেয় আদালত, সেটাকে আর মানে বাতিল করা বা শোন অ্যারেস্ট দেখানোর দরকার নেই। কিন্তু যারা সক্রিয়ভাবে যুক্ত হবে তাদের ব্যাপারে শোন অ্যারেস্ট দেখাইতে হবে। তো জানি না তার ধারাবাহিকতায় কিনা যে এমপি আব্দুর রহমান বদিকে জামিন দিল, এটা হতে পারে। এই প্রক্রিয়ায় যেহেতু একটা সার্কুলার পুলিশ দপ্তর মানে বিভিন্ন জায়গায় পাঠিয়েছে, সেই অনুযায়ী হয়তো তাকে শোন অ্যারেস্ট নাও দেখাতে পারে, আবার হাইকোর্টের এই জামিন আবার নাকচ হতে পারে। কিন্তু প্রবণতাগুলো বোঝা যাচ্ছে যে রাজনৈতিক সরকার, আগের ইউনূস সরকার যেমন গণহারে শুধু আটক রাখো, হত্যা মামলা, নানা মামলা, মানে কোনো মামলা নাই, হত্যা মামলা দিয়ে আটকে রাখো, ওই নীতি থেকে সম্ভবত সরে আসতে যাচ্ছে। তার কারণে হয়তো এমন একটা জামিনের খবর হতে পারে। এটা হয়তো বিচ্ছিন্ন ঘটনা নাও হতে পারে। সামগ্রিকভাবে সরকারের যে এখন নীতি, যে কেউ যদি রাজনীতিতে অ্যাক্টিভ না থাকে, যেমন আওয়ামী লীগও দেখেন, বিএনপিতে যারা নিষ্ক্রিয় ছিল তাদের ব্যাপারে কিন্তু ঘাটাইতো না, কারণ একদম সম্পূর্ণ হাজার হাজার নেতাকর্মী কারাগারে রাখা বছরের পর বছর অর্থহীন। তো এখন হয়তো রাজনৈতিক সরকারও সেই দৃষ্টিভঙ্গি নিয়েছে যে যারা রাজনীতিতে সক্রিয় হবে না, আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনে, তাদের ব্যাপারে রিল্যাক্স থাকবে, ঠিক আছে, তারা ব্যবসা বাণিজ্য করে খাক, চলাচল করুক, তাদের একটা স্বাধীনতা, কিন্তু যারা সক্রিয় থাকবে তাদেরকে দেবে না, একটা চাপে রাখা। সেই নীতিটা অংশ হিসেবেই গতকালকেই সার্কুলার হলো, আজকে দেখা যাচ্ছে যে সাবেক এমপি আব্দুর রহমান বদিকে হাইকোর্টে জামিন দিয়েছে। এবং একটা গুরুত্বপূর্ণ জায়গায় আব্দুর রহমান বদি, যে কক্সবাজারের যেই অঞ্চলে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ তিনি নিজে, সুতরাং এটার একটা গুরুত্ব থাকবে, রাজনৈতিক ব্যাখ্যাও থাকবে। এটা হয়তো রাজনৈতিক অঙ্গনে একটা চাঞ্চল্য তৈরি হতে পারে। তবে এটা ঠিক যে একটা যে তিক্ততা যে চরম আকারে ছিল ইউনূস সরকারের সময় আওয়ামী লীগের প্রতি বা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যাপারে, সেই জায়গা থেকে সম্ভবত বিএনপি সরকার সরে আসবে। কারণ এই মুহূর্তে বিএনপি সরকারের সামনে চ্যালেঞ্জ কিন্তু আওয়ামী লীগ না, চ্যালেঞ্জ হচ্ছে জামাত, এনসিপি। কারণ তারা এমন সব কথাবার্তা বলছে, এমন ভাবে চেপে বসে আছে, তারা সংসদেও চাপ দেবে, সংসদের বাইরেও চাপ দেবে। প্রতিটা পদক্ষেপে দেখেন না যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কথা বলছে, এতে জ্বলে উঠছে জামাত, এনসিপি। তারপরে ওই যে আহসান মনসুরকে সরানো হয়েছে, একজনকে গভর্নর নিয়োগ দিচ্ছে, সেখানেও সমালোচনা। তারপরে প্রশাসক নিয়োগ করছে বিএনপি, সেখানেও সমালোচনা। অর্থাৎ প্রত্যেকটা কার্যক্রমে এখন এনসিপি এবং জামাত চিৎকার করতে থাকবে। তো এই মুহূর্তে তো আসলে বিপদ তার সামনে, কি তার সামনে হচ্ছে জামাত, এনসিপি, আওয়ামী লীগ না। সুতরাং আওয়ামী লীগের ব্যাপারে রিল্যাক্স থাকবে, বরং আওয়ামী লীগের নেতাকর্মীরা যত মুক্তি পাবে তত বেশি চাপে পড়বে জামাত এবং এনসিপি। সরকার হয়তো রাজনৈতিকভাবে সেই কৌশলটাও নিতে পারে। সবকিছুই সম্ভব রাজনীতিতে। দর্শক, প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যান। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।